সকালে ছেলে অফিসে যাওয়ার আগে আমাকে জড়িয়ে ধরে বিদায় নিল। আমি একটু অবাক হলাম। এমনিতে তো কেবল হাত নেড়ে বিদায় নেয়। সন্ধ্যায় অফিস থেকে ফিরে এসে খুব খুশি মনে হচ্ছিল তাকে। খাওয়ার সময় বলল, মা, আজ অফিসে একটা মজার ঘটনা হয়েছে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে বলল, আমার বস আমাকে জিজ্ঞেস করেছে, সকালে যে মেয়েটা তোমাকে হাঁক করে বিদায় দিল সে কে? আমি বলেছি, আমার গার্লফ্রেন্ড। আমি চমকে উঠলাম, ভাত মুখে আটকে গেল। সে আমার হাত ধরে বলল, মা, আমি মিথ্যা বলিনি। আমি সত্যিই তোমাকে একজন মহিলা হিসেবে ভালোবাসি। তুমি আমার গার্লফ্রেন্ড থেকে ওয়াইফ হয়ে যাও। বিয়ে করবে আমাকে? বসের কথা মাথায় ঘুরতে লাগল। অফিসের সবাই এখন কি ভাবছে আমাকে নিয়ে? আমি তার দিকে তাকিয়ে থাকলাম, কিছু বলতে পারলাম না। সে আমার নীরবতাকে সম্মতি ধরে নিয়ে আমার গালে একটা চুমু খেয়ে নিল। আমার সারা শরীর কাঁপাতে লাগল। উফ, এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়েন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা সরকার। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাহুল সরকার, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, রোহিত আর রিয়া। রোহিত ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। কিন্তু সেদিন রোহিতের কথাগুলো শুনে আমি বুঝতে পারলাম না সে আসলে কি বোঝাতে চাইছে। তার চোখে এক অদ্ভুত চকচকে ভাব। সে আমার হাতটা আরও শক্ত করে ধরল। আমি বিভ্রান্ত হয়ে বললাম, রোহিত, তুমি কি বলছো? আমি তো তোমার মা। ও সে মাথা নেড়ে বলল, না মা, আপনি শুধু মা নন, আপনি একজন সুন্দরী নারী। আমি আপনাকে দেখলেই আমার ভালো লাগে। আপনার এই সুন্দর চুল, এই মুখ, এই হাসি। উফ! আমি ভীত হয়ে উঠে দাঁড়ালাম। রোহিত, তুমি কি বলছো জানো? এসব কথা বলা ঠিক নয়। কিন্তু সে উঠে আমার সামনে এসে দাঁড়াল। তার চোখে এক অজানা আবেগ। মা, আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এ কি হচ্ছে আমার? নিজের ছেলে আমাকে? আমি পিছনে সরে গেলাম। রোহিত, তুমি তুমি অফিসের চাপে পাগল হয়ে গেছ। এসব কথা ভুলে যাও। কিন্তু সে এগিয়ে এলো। মা, আমি পাগল হইনি। আমি খুব স্বাভাবিক আছি। শুধু আমার মনের কথাটা আপনাকে বলেছি। রিয়া তখন তার রুম থেকে বেরিয়ে এসে বলল, মা, ভাইজা কি বলছি? কেন তোমরা এমন করে কথা বলছো? আমি দ্রুত নিজেকে সামলে নিয়ে বললাম, কিছু না মা, তোমার ভাই একটা মজার কথা বলছিল। কিছুই না। রোহিত আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। হ্যাঁ, রিয়া মা ঠিকই বলেছে, আমি একটা মজার কথা বলছিলাম। গীত রাতে ঘুমাতে যাওয়ার সময় আমার মনে পড়ল রোহিতের কথাগুলো। সে কি সত্যি আমাকে? না, এটা সম্ভব নয়। সে আমার ছেলে, এসব কথা ভাবাও পাপ। কিন্তু তার চোখের সেই দৃষ্টি, তার কণ্ঠের সেই আবেগ, আমি নিজেকে ঝাঁকিয়ে তুললাম। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। পরের দিন সকালে রোহিত স্বাভাবিকের মতোই আচরণ করল। খাবার টেবিলে বসে সে বলল, মা, আমি গতকাল যা বলেছি তা ভুলে যান। আমি একটু বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম গো। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হ্যাঁ, রোহিত এসব কথা আর কখনো বলবে না আগে। কিন্তু দুপুরে যখন আমি একা বাড়িতে ছিলাম, তখন আমার মনে হলো যেন কেউ আমাকে দেখছে। আমি জানালার কাছে গিয়ে দেখলাম রোহিত বারান্দায় দাঁড়িয়ে আছে। সে অফিসে যায়নি। আমি জিজ্ঞেস করলাম, তুমি অফিসে যাওনি কেন? সে বলল, আজ ছুটি নিয়েছি, আপনার সাথে কথা বলতে চাই। ওহ, আমি বুঝলাম সে আবার সেই কথা শুরু করবে। আমি এড়িয়ে যেতে চাইলাম। আমার অনেক কাজ আছে রোহিত। কিন্তু সে আমার হাত ধরে ফেলল। মা, আমি জানি আপনি অস্বস্তি বোধ করছেন, কিন্তু আমার মনের কথাটা শুনুন। কি? আমি তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, রোহিত, তুমি আমার ছেলে, আমি তোমার মা। এর বাইরে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক হতে পারে না। কিন্তু সে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু ভালোবাসায় কি কোনো বাধা থাকে? আমি আপনাকে সন্তান হিসেবে ভালোবাসি, আবার একজন পুরুষ হিসেবেও ভালোবাসি। আমি রাগ করে বললাম, রোহিত, তুমি কি বলছো জানো? এসব কথা শুনতেও ভালো লাগে নাকি? কিন্তু তার চোখে ছিল দৃঢ়তা। মা, আমি আপনাকে অস্বস্তিতে ফেলতে চাই না,
কিন্তু আমি আর পারছি না। প্রতিদিন আপনাকে দেখি, আপনার হাসি দেখি, আপনার কথা শুনি, আর ভাবি কত সুন্দর আমার মা গো। আমি কাঁপতে কাঁপতে বললাম, রোহিত, তুমি ডাক্তারের কাছে যাও, তোমার চিকিৎসার প্রয়োজন। কিন্তু সে মাথা নাড়ল। না মা, আমার কোনো অসুখ নেই, আমি খুব স্বাভাবিক, শুধু আপনাকে ভালোবাসি। ওহ, হঠাৎ দরজার ঘণ্টা বাজল। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি আমার বোন সীমা। সে বলল, দিদি তুমি কেমন আছো? আমি কোনো কথা না বলে তাকে ভিতরে নিয়ে এলাম। রোহিত তার মাসিকে দেখি স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। মাসি, আপনি কেমন আছেন? সীমা বলল, ভালো আছি। তুমি অফিসে যাওনি? রোহিত বলল, আজ ছুটি নিয়েছি। উসীমা আমার দিকে তাকিয়ে বলল, দিদি তুমি কেমন যেন দেখাচ্ছে, কিছু হয়েছে নাকি? আমি কি বলবো, আমার নিজের বোনকে কি বলবো যে আমার ছেলে আমাকে? আমি বললাম, কিছু না, একটু মাথা ব্যথা করছে। কিন্তু সীমা তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের দুজনকে দেখল। সে বুঝতে পারল যে কিছু একটা অস্বাভাবিক। সীমা বলল, রোহিত তুমি একটু বাজারে যাবে, আমার কিছু জিনিস কিনতে হবে। কি? রোহিত বাধ্য হয়ে বেরিয়ে গেল। সীমা তখন আমার দিকে তাকিয়ে বলল, দিদি সত্যি বলো, কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তিত গো। আমি আর চুপ থাকতে পারলাম না। আমি সব কথা খুলে বললাম। রোহিতের কথাবার্তা, তার আচরণ, সবকিছু সীমা শুনে হতবাক হয়ে গেল। কি বলছো দিদি? রোহিত এমন কথা বলেছে? আমি কেঁদে ফেললাম। সীমা, আমি কি করব? আমার নিজের ছেলে আমাকে... সীমা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, দিদি ঠান্ডা মাথায় ভাবো, হয়তো সে মজা করছিল, অথবা সত্যিই কোনো মানসিক সমস্যা হয়েছে। আমি বললাম, কিন্তু তার চোখে যে ভাব দেখেছি, তার কণ্ঠস্বরে যে আবেগ শুনেছি, সেটা মজার মতো লাগেনি গো। সীমা বলল, তাহলে আমরা এই বিষয়ে জামাইবাবুর সাথে কথা বলবো। আমি ভয় পেয়ে গেলাম। না সীমা, রাহুলকে বলো না, সে রোহিতকে মেরে ফেলবে। সীমা বলল, তাহলে আমরা কোনো ডাক্তারের কাছে নিয়ে যাব, মনোরোগ বিশেষজ্ঞের কাছে। রোহিতও বাজার থেকে ফিরে এলো। সীমার সামনে সে একদম স্বাভাবিক আচরণ করল, কিন্তু আমার দিকে তাকানোর ভঙ্গিটা ছিল ভিন্ন, যেন সে আমাকে একজন নারী হিসেবে দেখছে, মা হিসেবে নয়। সীমা চলে যাওয়ার পর রোহিত আমাকে বলল, মা, আপনি মাসিকে আমার কথা বলেছেন? আমি ঘাবড়ে গেলাম। না, কিছু বলিনি। কিন্তু সে মুচকি হেসে বলল, মিথ্যা বলবেন না মা, আমি বুঝতে পারি, তবে চিন্তার কিছু নেই, আমি মাসিকে কিছু বলবো না। সে আমার কাছে এসে দাঁড়ালো। মা, আমি জানি আপনি আমার প্রেমে পড়েননি এখনো, কিন্তু সময়ের সাথে সাথে আপনি বুঝবেন যে আমি আপনাকে কতটা ভালোবাসি গো। আমি পিছনে সরে গেলাম। রোহিত, তুমি এসব কথা ভুলে যাও, আমি কখনোই... কিন্তু সে আমার কথা শুনল না। সে বলল, মা, আপনি আমাকে একবার সুযোগ দিন, আমি প্রমাণ করে দেখাবো যে আমি আপনাকে কতটা খুশি রাখতে পারি। আমি রুমে চলে গেলাম, দরজা বন্ধ করে দিলাম। কিন্তু মনে হলো যেন আমার পুরো জগৎটাই উলটপালট হয়ে গেছে। আমার ছেলে, যাকে আমি এত ভালোবাসি, সে আমাকে... এ কেমন পরিস্থিতি? রাতে রাহুল বাড়ি ফিরল। আমি তার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করলাম, কিন্তু রোহিত খাবার টেবিলে বসে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি তার প্রেমিকা। রাহুল কিছু বুঝতে পারল না। খাওয়ার পর রাহুল বলল, রোহিত তুমি আজ অফিসে গেলে না কেন? রোহিত বলল, বাবা আমার একটু অসুস্থ লাগছিল, তাই ছুটি নিয়েছি। রাহুল আর কিছু বলল না। রাতে রাহুল ঘুমিয়ে পড়ার পর আমি বালকনিতে গিয়ে দাঁড়ালাম। রোহিতের আচরণ নিয়ে ভাবতে লাগলাম। হঠাৎ শুনলাম সে আমার পেছনে এসে দাঁড়িয়েছে। মা, ঘুমাননি এখনো? আমি ঘুরে তাকালাম। রোহিত, তুমি ঘুমিয়ে পড়ো, রাত হয়ে গেছে। কিন্তু সে কাছে এসে দাঁড়াল। মা, আমিও ঘুমাতে পারছি না, আপনার কথা ভাবছি। আমি বললাম, রোহিত তুমি এসব কথা ভুলে যাও, নিজের জীবন নিয়ে নিয়ে ভাবো, বিয়ে শাদী করো। কিন্তু সে মাথা নাড়ল। না মা, আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারব না,
আমার হৃদয়ে শুধু আপনার জায়গা। হুক করে বললাম, রোহিত, তুমি কি বলছো জানো? আমি তোমার মা, এইসব কথা পাপ। কিন্তু সে আমার হাত ধরে ফেলল। মা, ভালোবাসা কখনো পাপ হতে পারে না। আমি আপনাকে সন্তানের ভালোবাসা দিচ্ছি, আবার একজন পুরুষের ভালোবাসাও দিচ্ছি। আমি হাত ছাড়িয়ে নিয়ে ভেতরে চলে গেলাম, কিন্তু সে পিছন পিছন এলো। মা, আপনি আমার কথা একবার ভেবে দেখুন, আমি আপনাকে রানীর মতো রাখব। আমি কাঁপতে কাঁপতে বললাম, রোহিত, তুমি যদি এসব কথা আর বলো, তাহলে আমি তোমার বাবাকে সব বলে দেব। সে একটু থামল, তারপর বলল, ঠিক আছে মা, আমি আর জোর করব না, কিন্তু আমার ভালোবাসা থেকে যাবে। গিপ। পরের দিন থেকে রোহিত আমার সাথে স্বাভাবিক আচরণ করতে লাগল, কিন্তু আমি বুঝতে পারতাম যে সে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে। আমি যখন রান্না করি, কাপড় মিলি কিংবা ঘর গোছাই, তখন তখন সে কোথাও না কোথাও থেকে আমাকে দেখে। একদিন বিকেলে আমি গোসল করতে গিয়েছি। হঠাৎ মনে হলো কেউ যেন বাথরুমের দরজার ফাঁক দিয়ে দেখছে। আমি ভয় পেয়ে চিৎকার করে উঠলাম। রোহিত দৌড়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? আমি বললাম, কিছু না, একটা তেলাপোকা দেখেছি। কিন্তু আমার মন বলছিল যে রোহিতই আমাকে দেখছিল। এই ভাবনা আমাকে আরো অস্বস্তিতে ফেলে দিল। কয়েকদিন পর রিয়া আমাকে বলল, মা, ভাইজা আজকাল কেমন যেন আছি, সবসময় চুপচাপ কি, আর তোমার দিকে অদ্ভুতভাবে তাকাই গো। আমি ভয় পেয়ে গেলাম। রিয়াও কি বুঝতে পারছি? আমি বললাম, কি রকম অদ্ভুতভাবে? রিয়া বলল, মানে যেমন ছেলেরা মেয়েদের দিকে তাকাই তেমন। হো, আমার মাথা ঘুরে গেল। রিয়া আরও বলল, একদিন দেখলাম ভাইদা তোমার ছবি দেখে দেখে হাসছে, তার ফোনে তোমার অনেক ছবি। আমি জিজ্ঞেস করলাম, কি রকম ছবি? রিয়া বলল, তুমি যখন কাজ করছো, রান্না করছো, এরকম মনে হয় লুকিয়ে লুকিয়ে তুলেছি। কি? আমি বুঝলাম রোহিত সত্যি আমাকে নিয়ে অস্বাভাবিক চিন্তা করে। আমি আর পারলাম না। সীমাকে ফোন করে বললাম, সীমা, তুমি একবার আসবে। আমি একা থাকতে ভয় পাচ্ছি গো। সীমা এসে আমার অবস্থা দেখে বুঝল যে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সে বলল, দিদি, এভাবে থাকা যাবে না, আমরা জামাইবাবুকে বলতেই হবে গো। আমি বললাম, না সীমা, রাহুল জানলে বাড়িতে কলও হবে গো। সীমা বলল, তাহলে আমরা রোহিতকে কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে যাই, এটা একটা মানসিক সমস্যা। সেই গিয়ে আমি রাজি হলাম। পরদিন